জয় জিনিসটা কি? আমার মনে হয় এই ডারউইন টেস্ট জেতার পরে আপনারা এটার নানা রূপ দেখতেছেন। জয় জিনিসটা মানে এই দেবব্রতর মতো কনটেন্ট ক্রিয়েটরের অনেক ভিউয়ের আশায় অনেক কনটেন্ট করতে থাকা। অনেক মানুষ অনেক ফেসবুক পোস্ট দেবে, অনেক গ্রুপে লেখা হবে। জয় মানে এগুলো যেরকম, সেই একই সঙ্গে জয় মানে সম্মান পাওয়া। ওই যে আগে একদিন আমরা কনটেন্টে বললাম যে আমাদের স্ট্যাটাস বেড়ে গেছে। অস্ট্রেলিয়ায় আমাদেরকে একটু অন্য চোখে দেখা হচ্ছে। সারা পৃথিবীতেই তো লোকজন একটু অন্য চোখে দেখতেছে। জয়টা আসলে একটা ম্যাজিক। সবসময় এটা বলা হয় যে উইন হচ্ছে এমন একটা জিনিস, এই হ্যাবিটটা আপনাকে একটা অন্য ধরনের ম্যাজিক্যাল জগতে নিয়ে যাবে। আপনি জিততে থাকলে আপনার চেয়ে ভালো আর কেউ নাই। জয়ী লোকের বন্দনা সারা পৃথিবী সেই ইতিহাসের শুরু থেকে করে আসে। তবে জয় মানে কি, এটা সেরা একটা শব্দ আমারে বলছিলেন ফারুক ভাই। ফারুক আহমেদ বাংলাদেশের সাবেক চিফ সিলেক্টর, এই কিছুদিন আগের বোর্ড প্রেসিডেন্ট। ফারুক ভাই যখন ২০০৭-এ বাংলাদেশ দলের চিফ সিলেক্টর, ফারুক ভাই সাবেক ক্যাপ্টেনও, এটা বলতে ভুলে গেছিলাম। তখন ফারুক ভাই একদিন কথায় আমাকে বলতেছিলেন, ওই সময় বাংলাদেশ বিশ্বকাপের আগে অনেকগুলো ম্যাচ জিততেছিল। তো এই ম্যাচগুলো খেলা প্রয়োজন কি অপ্রয়োজন এগুলো নিয়ে চারিদিক কথা হচ্ছিল। তো ওই প্রসঙ্গে হঠাৎ করে ফারুক ভাই বলতেছিলেন যে, "বুঝলে দেবু, জয় একটা ওষুধ।" কিরকম? জিতলে যেন সব নেগেটিভিটি ঢাকা পড়ে যায়। তুমি যদি জিততে থাকো ড্রেসিং রুমের কোনো ফিস-ফিস, ফাঁস কোথাও শুনতে পাবা না। তুমি শুনছো আজ পর্যন্ত কোনো জিততে থাকা দলের ড্রেসিং রুম নিয়ে গুঞ্জন? শুনবা না। হারতে থাকা দলের ক্ষেত্রে এটা শুনবা। শুধু তাই না, জয় প্রতিপক্ষের জন্যও একটা ওষুধ। জয় প্রতিপক্ষের যে মানসিকতা তোমারে নিয়ে, প্রতিপক্ষের যে তোমার প্রতি দৃষ্টিভঙ্গিটা, ওটা বদলায়া দেওয়ার একটা ওষুধ। জয় আসলে অনেক কিছু। সেই জিনিসটা এই ডারউইন টেস্টের পরে আমরা ১৬ আনা অনুভব করতেছি। সারা পৃথিবীতে আমরা এই জয়ের প্রতিক্রিয়াটাকে ফুটতে দেখতেছি। ওষুধের মতো প্রতিক্রিয়া করতে দেখতেছি। ওষুধ দিলে যেরকম চারিদিক থেকে প্রতিক্রিয়া আসে, আপনার শরীর প্রতিক্রিয়া জানায়, একই রকম সারা পৃথিবীর ক্রিকেট প্রতিক্রিয়া জানাচ্ছে। এটার খুব দারুণ একটা সাক্ষী হচ্ছেন আমাদের হাবিবুল বাশার সুমন। এই ২০০৩ সালে এই ডারউইনে যে বাংলাদেশ দলের ইনিংস পরাজয়ের সাক্ষী ছিলেন, একটা 50 মারছিলেন সেখানে, সেই হাবিবুল বাশার সুমন। এখন চিফ সিলেক্টর হিসাবে সেই ফারুক ভাইয়ের ভূমিকায় এখন উনি এই ডারউইনে গেছেন। তিনি একটা দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন ওখানে রাষ্ট্রদূতের ডিনারে গিয়ে। সেই গল্পটা আমরা আজকে করব, যে কিভাবে জয় ওষুধ হয়ে ওঠে। আরেকটা গল্প করব ক্রিকইনফোতে অ্যালেক্স ম্যালকম নামে এক ভদ্রলোক, যাকে আমি বলি যে নেভিল কার্ডাস বা বাংলার শঙ্করী প্রসাদ বসুর একালের সংস্করণ। সেই অ্যালেক্স ম্যালকম অসাধারণ একটা লেখা লিখছেন। সেই লেখাটা আমি বলব যে ওটা পড়লেই বুঝতে পারবেন যে জয় ওষুধটা কি জিনিস। এই দুটো আজকে একটু ব্লেন্ড করে কথা বলি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। অ্যালেক্স ম্যালকমের লেখা পড়াটা একটু কঠিন। ওই কারণেই, শুধু ওই কারণে না, তার লেখার চরিত্রের কারণে আমি বললাম যে নেভিল কার্ডাস এই যুগে থাকলে যেরকম লিখতেন, বা আমাদের শঙ্করী প্রসাদ বসু কলকাতার, উনি যেরকম লিখতে চাইতেন, এই অ্যালেক্স ম্যালকম ভদ্রলোক সেরকম লেখেন। ওনার লেখায় আপনি মিউজিক পাবেন, ফোকলোর পাবেন, আর্ট পাবেন, নানা রকম রেফারেন্স পাবেন, ইতিহাস পাবেন। কোথা থেকে কোথায় যে যাচ্ছে লেখা, রেফারেন্সগুলো না জানলে, ওই লিটারেচারগুলো না পড়া থাকলে বোঝা খুব মুশকিল হয়ে যায়। আজকাল অবশ্য একটা সুবিধা আছে, নেভিল কার্ডাস পড়তে গিয়ে আমাদের যেটা খুব থতমত খেতে হতো যে আমরা তো ইংলিশ লিটারেচারগুলো খেয়ে বসি নাই নেভিল কার্ডাসের মতো, বা ইউরোপিয়ান কালচার ফোকলোর অত বেশি যে জানি তা তো না। ফলে লেখার বড় একটা অংশ মাথার উপর দিয়ে চলে যাইতো। শঙ্করের প্রসাদ বসু তবু বুঝতাম, কারণ আমি নিজেও একটু মিউজিকটা পছন্দ করি, বা একটু বাংলা এই আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিটা মোটামুটি বুঝি। টুকটাক একটু ২-৪ পাতা সাহিত্য যেহেতু পড়ছি, রিলেট করতে পারি। এই অ্যালেক্স ম্যালকম হচ্ছেন ওই কাজটা করেন। কিন্তু বুঝলাম কি করে, রিলেট করি কিভাবে, এই জায়গাটায় এআই আজকাল একটা দারুণ রোল প্লে করে। আমি যেসব জায়গায় রেফারেন্স বুঝতে পারি না, ওই প্যারাটা এআইকে দিলে ও রেফারেন্স কানেক্ট করে বুঝায় দেয় যে কোত্থেকে আসছে জিনিসটা, উৎসটা কি। তো অ্যালেক্স ম্যালকম, আমি বলব আমার এই ফাও বকবকানি, এই দীর্ঘ সময়ের বকবকানি, এগুলো তো আসলে অত মিনিংফুল না। কিন্তু যদি সত্যি মজা পেতে চান, অ্যালেক্স ম্যালকমের লেখাটা পড়ে ফেলেন। বাংলাদেশের এই টেস্টটা জয়ের পরে সে ডারউইন ড্যাশ নামে একটা লেখা লিখছে ক্রিকইনফোতে, এটা পড়ে ফেলেন। দেখবেন যে কি ম্যাজিক, কি ম্যাজিক। ওই একটু কষ্ট হবে, রেফারেন্সগুলো দেখে নিলে কষ্ট হবে না। আমি একটু সংক্ষেপে বলি যে কি অসাধারণ জিনিস। সে শুরু করছে, সে ওখানে বসে বাংলাদেশ চিৎকার শুনতেছে।
ডে ওয়ান, একদম প্রথম দিনে। তার চিৎকার শুনে মনে হচ্ছে এটা বোধহয় মিরপুর স্টেডিয়াম, ঢাকা। তখন সে ভাবতেছে যে হতেও পারে। এই তো ওই সাগরের ওপারেই বাংলাদেশের ঢাকা থেকে অস্ট্রেলিয়ার যে ভূমিটা সবচেয়ে কাছে সেটা তো ডারউইন, ভৌগোলিক দূরত্বে। তারপরে বলতেছে তাই কি হয়? এটা তো পৃথিবীর আরেক প্রান্তে। ডারউইন আর ঢাকা তো এক হয় না। এটা তো দিস ইজ অস্ট্রেলিয়া। বলে পরের লাইনে দেখেন কোথায় চলে গেল। পরের লাইনে বলতেছে যে দিস ইজ অস্ট্রেলিয়া। মানে হচ্ছে গ্যাঙ্গা জ্যাং নামে সেই গায়কের, সেই ব্যান্ডের সেই গানটা, সাউন্ড অফ দেন, দিস ইজ অস্ট্রেলিয়া। সে কিভাবে রিলেট করলো এটা জানতাম না। ওই ব্যান্ডের ওই গানের কথাও জানতাম না। পরে লিরিকটা পড়ে দেখলাম, কি মাতাল করা একটা লিরিক। মানে এই ভদ্রলোক আবার ওই মিউজিকের কথা, ওই লিরিকের কথা মনে করায় দিল, যেখানে অস্ট্রেলিয়ার একটু অন্যভাবে চিত্রিত করা হয়েছে। সেটা কি? এই যে কুইন্সল্যান্ডের অস্ট্রেলিয়া। আমরা তো অস্ট্রেলিয়া বলতে সব লেখায় পড়ি সিডনির অস্ট্রেলিয়া, মেলবোর্নের অস্ট্রেলিয়া, বড়জোর ওদিকে গেলে ব্রিসবেন পর্যন্ত আমরা ওই কুইন্সল্যান্ডের ওই অংশে আমরা একটু বুঝি টুজি। কিন্তু ডারউইনের এই অংশ উত্তপ্ত, যথেষ্ট উত্তপ্ত এলাকা, এবং আর্দ্র, লোকেদের নেচার অন্যরকম, অনেকটাই বাংলাদেশের মতো। এখানে নদীতে কুমির আছে, এখানে ম্যানগ্রোভ বনাঞ্চল আছে, যেটা দেখতে তাসকিনকে নিয়ে গেছিল। সে এর মাঝখানে মাঝখানে এইগুলো বলতেছে, কিভাবে রিলেট করতেছে দেখেন বাংলাদেশের সঙ্গে এই অস্ট্রেলিয়ার এই অংশটাকে, ডারউইনকে। মনে হচ্ছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ ডারউইন, এভাবে রিলেট করতেছে কি দিয়ে? ওই সেই বহু পুরনো একটা গান দিয়ে, ওই গানের অংশের সঙ্গে রিলেট করতেছে। তারপরেই বলতেছে যে এই গ্যাঙ্গা জ্যাংয়ের অস্ট্রেলিয়াটা কি? গ্যাঙ্গা জ্যাংয়ের অস্ট্রেলিয়া তো একটা মাস্কুলিন অস্ট্রেলিয়া, যারা বলে মেন ইজ ম্যান। অস্ট্রেলিয়ানরা তো চিরকাল তাই বলে যে পৌরসত্ব প্রকাশ করতে চায়, তারা সবসময় পৌরসত্ব প্রকাশ করতে চায়। সেই পৌরসত্বের উদাহরণ কি? সেই পৌরসত্বের উদাহরণ হচ্ছে ২০ বছর বাদে বাদে বাংলাদেশকে ডেকে এনে, এই সমুদ্রের ওপার থেকে ডেকে এনে পিটাও, মানে তাদের হারায় দাও, যাচ্ছে তাই এইভাবে হারায় দাও। কোথায় হারাবা? ওই ডারউইনে হারাবা। ২০ বছর পরে আবার সেই সময়টা আসছে। ২০ বছর না, আসলে ২৩ বছর আগে আমরা এই ডারউইনে ম্যাচটা খেলছিলাম। দেখেন কোথা থেকে কোথায় গেল। সে এবার বলতেছে যে এই ডারউইনে এবার আবার অপেক্ষা করতেছে ওই অস্ট্রেলিয়ানরা। কোন অস্ট্রেলিয়ানরা? যারা নিজেদেরকে পৌর সমৃদ্ধ মনে করে, যারা নিজেদেরকে অল টাইম বেস্ট মনে করে, তাদের সবকিছু সেরা। তারা বাংলাদেশকে ডাকছে শুধু আরেকবার হারায় দেওয়ার জন্য, সিজনের প্রস্তুতি নেওয়ার জন্য। কি অহং, কি অহং! সেলফ রোস্টিং আর কাকে বলে? সেলফ রোস্টিং এর একবারে শীর্ষ, ডার্ক উইটি সেলফ রোস্টিং শীর্ষ স্থানে চলে গেছে। সে পুরো অস্ট্রেলিয়ানদের মাথায় তুলে ফেলল। বলতেছে ৪টা বিশ্ব সেরা বোলার, তার মধ্যে ৩টা বিশ্ব সেরা পেসার, ৪ বোলারেরই ৩০০-র উপরে উইকেট, শত শত উইকেট, স্টিভেন স্মিথের মতো ব্যাটসম্যান, ডন ব্র্যাডম্যানের পরে যে সবচেয়ে বড় ব্যাটসম্যান, এভাবে সে অস্ট্রেলিয়া টিমকে মহিমান্বিত করতেছে। এবং বলতেছে এই অস্ট্রেলিয়া এমন অস্ট্রেলিয়া যার আগের দিনে জানার দরকার হয় না যে উইকেট কেমন, যার আগের দিনে প্রতিপক্ষ সম্পর্কে খোঁজ নেওয়ারও দরকার হয় না। তখন সে একটা দৃশ্য বর্ণনা করতেছে যে এই যে তাসকিনকে নিয়ে, দুজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে নিয়ে ম্যানগ্রোভ দেখতে গেল। ওখানে একজন সাংবাদিক, অস্ট্রেলিয়ান হোস্ট, সে জিজ্ঞেস করতেছে তাসকিনকে যে আপনি ট্রাভিস হেডকে কিভাবে খেলবেন? কিন্তু ওদেরকেও একবার জিজ্ঞেস করলো না যে আপনি তাসকিনকে বা হাসানকে কিভাবে খেলবেন। মানে এটা জিজ্ঞেস করার কেউ দরকারও মনে করে নাই। এটা তো এমনিই হয়ে যাবে, তাই না? বাংলাদেশ তো হারানোর জন্যই দলটা। এরপরে সে ফাস্ট ফরওয়ার্ড হয়ে পঞ্চম দিনে চলে আসছে। যে পঞ্চম দিনে আমি দেখতেছি যে সেই এরপরে ওই টেনশন মোমেন্টটার একটু বর্ণনা করছে, যখন বাংলাদেশি সাংবাদিকরা বলতেছে যে ৫৭ রানও অনেক বড় রান, ৫৪ রানে কদিন আগে অল আউট হয়েছি, সেই টেনশন থেকে বেরোচ্ছে। তারপরে ওই শটটা, উইনিং শটটা, তারপরে দৃশ্যে সে বলতেছে, আমি দেখতেছি ড্রেসিং রুমের সামনে এক ভদ্রলোক খেলোয়াড়দের জড়ায় ধরে উল্লাস করতেছেন। ভদ্রলোককে হাবিবুল বাশার সুমন। হাবিবুল বাশার সুমন সেই উইনিং মোমেন্টটা দেখতেছেন। ও যে লোকটা এই ২ দশক আগে এই জায়গাটায় 50 করেও ওই শোচনীয় হারটা দেখছিল। আজকে সে বলতেছে দিস ইজ অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া শুধু মাস্কুলিন না, যে অস্ট্রেলিয়ার চেয়েও বড় মাস্কুলিন ব্যাপার বাংলাদেশের মধ্যে আছে। তারা এসে যেকোনো সময় অহং গোড়ায় দিয়ে যেতে পারে। বুঝেন ওষুধটা কাকে বলে? জয় জিনিসটা কিভাবে ওষুধের মতো রোল প্লে করে, অ্যালেক্স ম্যালকমের মতো করে কে বলতে পারে? আমি যা বললাম এটা অ্যালেক্স ম্যালকমের ওই লেখার শতাংশও হলো না, কিন্তু ওই লেখাটা আপনারা পড়েন, বিরাট মজা পাবেন। আমি হাবিবুল বাশারের ওই পর্যন্ত এসে একটু থমকে গেলাম যে তাই তো। হাবিবুল বাশারের সঙ্গে আজকে সকালে ক্যাজুয়াল কথা হচ্ছিল, তখন সুমন ভাই আমাকে একটা কথা বলতেছিল যে এই যে ঠিক ২৩ বছর আগে এই ভেন্যুটায় আমরা খেলে গেছি, সেই সময় ইনিংসে হারছিলাম।
আর আজকে আমি জিজ্ঞেস করলাম পার্থক্যটা কি? দেখেন আজকে আমি এমনি ওই র‍্যাংকিং-ফ্যাংকিং নিয়ে বলতেছিলাম যে বাংলাদেশ র‍্যাংকিংয়ে ৬ নম্বরে চলে যাবে যদি শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটা হারে, আর যদি জেতে তাও ৭ নম্বরে চলে যাবে। আপনার একসময় স্বপ্ন ছিল যে বাংলাদেশ ৫-৬ এ যাবে। তো আপনার জীবদ্দশায় সেটা পূর্ণ হলো। সে আরো মজা করতেছিল। সেও প্রচন্ড উইটি মানুষ, ওই ম্যালকমের মতো। সে বলতেছিল, "আপনি কি চাইছিলেন যে আমি এর আগে মরে যাই? আমি এত সহজে মরতেছি না। ৬ নাম্বার ৫ নাম্বার দেখেই মরবো।" তারপরে হঠাৎ করে বলতেছে, "জানেন দাদা এইসব র‍্যাংকিং-ট্যাংকিং খুব তুচ্ছ মনে হচ্ছে। কালকে না পরশু ডিনারের একটা ঘটনা যতবার মনে করতেছি ততবার খুব তুচ্ছ মনে হচ্ছে এইসব আলাপে।" আমি বললাম, "কি জিনিস?" তখন সে একটা গল্প বলল। বলল যে, "আমরা ডিনারে গেছি, রাষ্ট্রদূত দাওয়াত দিছেন। স্বাভাবিক ডিনারে যাবো। তো একটা রেস্টুরেন্টে দাওয়াত দিছেন। রেস্টুরেন্টে আমরা সবাই গেছি। আমাদের সবার খেলোয়াড়দের পরনে আমাদের যে ট্রাভেল পোলো ওগুলো পরা। ওই রেস্টুরেন্টে ঢুকে দেখি অনেক বড় রেস্টুরেন্ট। ওখানে লোকাল অস্ট্রেলিয়ানরা অনেক। আমাদের জন্য কয়েকটা টেবিল বুক করা হয়েছে। ওই টেবিলগুলো রিজার্ভ আর প্রচুর লোকাল অস্ট্রেলিয়ান। আমরা যেই না বাস থেকে নেমে ওখানে ঢুকছি, আমাদের ওই পরনে ওই বাংলাদেশি পোলোটা দেখে ওখানে সব কজন অস্ট্রেলিয়ান সব কজন অস্ট্রেলিয়ান উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ায় হাতে তালি দিচ্ছে। মনে হচ্ছে যে আমরা একটা ওই যে গার্ড অব অনার এর ভিতর দিয়ে রেস্টুরেন্টে ঢুকতেছি। বলল, "দাদা এই জীবনটা, এই যে জীবনে জিনিসটা পাইলাম এই বাচ্চাদের কল্যাণে। ধরেন আমাদের উপর দিয়ে কি গেছে তা কিছুটা হইলেও আপনারা দেখছেন কাছ থেকে। যে কত অপমান, কত অবমাননা, কত তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে জীবন কাটাইছি। লড়াইটা তো করার চেষ্টা করছি। যা সামর্থ্য ছিল সেই অনুযায়ী লড়ছি। আজকে যখন দেখি যে আমাদের ছোটরা, আমি প্রধান নির্বাচক এগুলা বাদ দেন। আমি একসময় বাংলাদেশে ক্রিকেট খেলছি। আমাদের ছোটরা আজকে আমাদের ওই সম্মানটা এনে দিল যে একটা বিদেশি জায়গা, ভিনদেশী একটা জায়গা, যে জায়গায় বাঙালি কে, কারে চিনি কিছুই জানি না। সেরকম একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে আগে যে জায়গায় মাথা নিচু করে ঢুকতাম যে কেউ চিনে না ফেলে বাংলাদেশি, টিটকিরি করবে তাহলে। সেই জায়গায় আমরা ঢুকলাম প্রায় গার্ড অব অনার নিয়ে। সবাই উঠে দাঁড়ায়, সাদা চামড়ার অস্ট্রেলিয়ানরা হাতে তালি দিচ্ছে। এর চেয়ে বড় প্রাপ্তি এই জীবনে আর কি দরকার? এইসব রিওয়ার্ড-টিওয়ার্ডের কথা বলেন না। চিফ সিলেক্টর হিসাবে কি পাইলাম এগুলা বলেন না। র‍্যাংকিং-ট্যাংকিং বলেন না। জীবনে মানে জীবনটার কাছ থেকে যা চাইছিলাম তা মনে হয় পাইয়া গেছি। আর আমার খুব বেশি পাওয়ার নাই এই জীবন থেকে। তখন আমার ওই কথাটা মনে হলো। ওই ফারুক ভাইয়া বহু আগে বলা কথাটা যে, "জয় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ।" যেটা অ্যালেক্স ম্যালকম এত সুন্দর করে লিখে বোঝানোর চেষ্টা করল। জয় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আজকে আমার মনে হচ্ছে সুবর্ণার সঙ্গে কথা বলার পরে বা ম্যালকমের লেখাটা পড়ার পরে, এই যে কয়দিন ধরে এই জয়টা নিয়ে উচ্ছ্বাস করতেছি। এই আজকে কদিন ধরে অনেকটাই রোগমুক্ত আছি। অনেকটাই মানসিক কষ্টমুক্ত আছি। জীবনের জ্বালা যন্ত্রণা কি সব চলে গেছে? যায় তো নাই। শরীরের জ্বালা যন্ত্রণাও আছে, মনের জ্বালা যন্ত্রণাও আছে। এই দেশের কোটি, কোটি মানুষের যে কষ্ট সবই সঙ্গে আছে। কোনো কিছুই যায় নাই, যাবেও না। খেলা দিয়ে কিচ্ছু হয় না। ওই যে এর মাঝে ওই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই বলছে, "ম্যারাডোনা ২ গোল করে কি ফকল্যান্ড ফিরাইতে পারছে? পারে না রে ভাই। খেলা দিয়ে কিচ্ছু করা যায় না। খেলা দিয়ে কিচ্ছু হয় না। প্র্যাকটিক্যাল জীবনে খেলা দিয়ে কিচ্ছু হয় না।" মনটা একটু সময়ের জন্য হলেও ওষুধের কাজ করে। ওই ওষুধের চেয়ে বড় কাজ করে। মনটাকে ওই স্তরে নিয়ে যায় যেখানে আপনি ওই শান্তিটা অনুভব করতে পারবেন। একটু সময়ের জন্য আপনাকে এইসব অশান্তি ত্যাগ করে যাবে। এই ওষুধটা দেওয়ার জন্য বাংলাদেশ টিমটাকে অনেক ধন্যবাদ। এই যে ওষুধটা আপনারা আমাদের সবাইকে উপহার দিলেন, সুমন ভাইয়ের মতো আমাদেরও বলতে ইচ্ছা করে যে এরকম একটা দিনের জন্যই তো আসলে বেঁচে থাকা। এরকম একটা দিন আমাদের দেখব, দেখে স্মৃতি রোমন্থন করব, এরকম দিনের জন্যই তো বেঁচে থাকা। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দলকে অনেক ধন্যবাদ। ম্যাকায়াতেও ভালো রেজাল্ট আসুক সেই প্রার্থনা রইল।